দর্শক, আমি আপনাদের নিয়ে আসছি কিশোরগঞ্জ সদরের লতিফাবাদ গ্রামে। এখানে এক দরিদ্র, একেবারে হতদরিদ্র এক মহিলা রাবেয়া বেগমের একটি সফলতার গল্প শোনাব। তার স্বামী দলিল লেখক, একেবারেই সামান্য আয়ের সংসার এ দিয়ে চলে না। রাবেয়া বেগম একসময় চিন্তা করলেন তার নিজের কিছু অর্থ উপার্জন করে সংসারের সচ্ছলতা আনা প্রয়োজন। সেই থেকেই গল্পের শুরু। তিনি স্থানীয় সোনালী জাতসহ অন্যান্য জাতের মুরগির বাচ্চা উৎপাদন শুরু করলেন। একেবারে ঘরের ভেতরে ছোটোখাটো একটি হ্যাচারি গড়ে তুললেন এবং এই হ্যাচারিটি হচ্ছে বালির উপরে, বালি পদ্ধতিতে মুরগির বাচ্চা উৎপাদন করা। আপনাদেরকে বহুবার আমরা দেখিয়েছি তুষ পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করার গল্প, আর তিনি বালির উপরে মুরগির বাচ্চা উৎপাদন করছেন। এটি অন্য ধরনের একটি পদ্ধতি, যার মাধ্যমে, এটিও হ্যাচারি, যার মাধ্যমে তিনি মুরগির বাচ্চা উৎপাদন করে স্থানীয় জনগণের মাঝে এগুলি বিতরণ করেন, বিক্রি করেন এবং তার মাধ্যমে তার সচ্ছলতা ফিরে এসছে। এখন তিনি অনেকটাই ভালো আছেন। রাবেয়া বেগমের এই সফলতার গল্পটি শোনানোর জন্য আপনাদের নিয়ে আসছি আমি এই কিশোরগঞ্জ। পোলট্রি শিল্পে বেশ অগ্রসর কিশোরগঞ্জ জেলা। দেশি মোরগ মুরগি পালনে এ জেলার ঐতিহ্য অনেক পুরনো। পরে এসে যুক্ত হয়েছে বাণিজ্যিক পোলট্রি, কিন্তু তারপরেও দেশি জাতের হাঁস মুরগি পালনের রেওয়াজ এখনও রয়ে গেছে। হাঁস মুরগি পালন নিয়ে ভেতরে ভেতরে সৃষ্টি হয়েছে অনেক সাফল্যের ঘটনাও। এটি জেলা সদরের লতিফাবাদ গ্রাম। এই গ্রামের নিভৃতচারী এক গৃহবধূ রাবেয়া বেগম। ছোটবেলা থেকেই হাঁস মুরগি পালনের প্রতি অদম্য ঝোঁক তার। বিয়ে হয়ে স্বামীর বাড়িতে এসে মুখোমুখি হন সীমাহীন অভাব অনটনের। স্বামী একজন দলিল লেখক, তার সামান্য আয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ে তার পক্ষে। এই পরিস্থিতিতে 2005 সালে তিনি একরকমের বাধ্য হয়েই শুরু করেন হাঁস মুরগি পালন। এখানেই শুরু হয় অন্য এক জীবনের সংগ্রাম। কষ্ট হলো আমার সাথে, আমি কেউতে কিছু কইছি না। আচ্ছা, নিজের কষ্ট নিজেই রাখছি। আমরা দেয়ার দলিল লেখলো সেরকম সংসার করা চলতেছে না। তখন আমার শাশুড়ি আছে, সবই আছে, তখন করা চলতেছে না। তখন বুদ্ধি কেলা কী করবাম, তখন কিছু দিন পিণ্ড করিয়াছি করছি। পরে তখন খালি চিন্তা করতেছি কী করবাম, অত টেহা কই পাই। তখন আমার বাগনির কাছে তা বললাম। পরে তখন বাগনি কইতেছে, আমরা নতুন একটা সমিতি বেরোচ্ছি। আমি কই কী নাম? তখন কইল বপির কথা। আমি কই আনন্দ দেবে না? হ্যাঁ আনন্দ দেব। যদি কই না আপনারা তো সদস্য বাহরেন কলে পরে আমরা আনি। এরপরে সদস্য বাড়লাম 10 জন, আমি একজন। এরপরে আনলাম, আননা তখন পয়লা ঋণ দিচ্ছে আমার 3000 টাকা। 3000 টাকা আমারও না। তো আমি 3000 টাকা আমি সবরে লইছি আল্লাহর নাম লইয়া তখন আমি এই টেহা দিয়েছি। ছোটো বাড়ি একটা করতেছে, আরও মুরগি আনছি কয়েকটা কিনে আনছি। পরে তখন আমার ঋণ শেষ হয়েছে। পরে তখন আমারে ফেরত দিচ্ছে 10,000। এবার 10,000 দিচ্ছে। পরে 10,000 মানে গেল আমার করে 30,000। এই 30,000 দিছে। দেখো যে আমরা বাড়ানি আরো। তখন বাড়তে তখন গেছি গা 1 লাখ 1.5 লাখ টাকার মধ্যে। 1.5 লাখ। 2005 সালে প্রথমে বড় মুরগি পালনের মধ্য দিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে রাবেয়া বেগমের খামারে 300 ডিম পাড়া মুরগি, মাঝারি সাইজের মোরগ মুরগি রয়েছে 600, ছোট বাচ্চা রয়েছে 300 এবং এছাড়াও 2টি দেশীয় টেকসই পদ্ধতির হ্যাচারি রয়েছে। এই হ্যাচারি সম্পর্কে বলছি দর্শক, আপনারা অনেকেই জানেন হাঁসের বাচ্চা ফোটানোর জনপ্রিয় এবং দেশীয় পদ্ধতি হচ্ছে তুষ পদ্ধতি। এখানেও রাবেয়া বেগম প্রচলিত আরেকটি টেকসই পদ্ধতি ব্যবহার করছেন, যাকে বলে বালু পদ্ধতি। দর্শক,
খুব সহজ একটি পদ্ধতি, যে কেউ বসতবাড়িতে গড়ে তুলতে পারেন এই পদ্ধতি। এখানে বাঁশ এবং কাঠের তৈরি এই ইনকিউবেটরের কয়েকটি স্তর রয়েছে, যার একেবারে নিচের ধাপে 3 থেকে 4টি হারিকেন রাখা হয়। ঠিক তার উপরের ধাপে রাখা হয়েছে বালির স্তর, যা তাপ সৃষ্টির সহায়ক হিসেবে কাজ করে। এরই উপরের ধাপগুলোতে রাখা হয় ডিম। সাধারণত 20-21 দিনে 100 ডিগ্রি তাপমাত্রা রাখার পর ডিম থেকে বাচ্চা ফুটতে শুরু করে। বর্তমানে রাবেয়া বেগম এই বালু হারিকেন পদ্ধতিতে প্রতি মাসে প্রায় 1500 থেকে 600 ফাউমি জাতের মুরগির বাচ্চা উৎপাদন করে থাকেন, যার একটি অংশ নিজে লালন পালন করেন, বাকি অংশ একদিনের বাচ্চা হিসেবে বাজারজাত করে থাকেন। যা ট্রেডিং দিছিলাম এই সিলেট, এই পপের ইয়েতে সিলেট ট্রেডিং দিছি 1 মাস। 1 মাস দিস পরে তখন এই বালু পদ্ধতি আমার শেয়াই দিছে। বালু দিয়ে নিচে হারিকেল দিতাম, দিয়ে বালু দিয়ে গরম হইলে পরে ডিম করতাম, দিতাম, দিয়া পরে তাপমাত্রা দেখতাম 100 হইলে 100 উপরে হইলে পরে হারিকেলে কমাই দিতাম। বালুটা দেওয়া তাপে লেগে দিনের বেলা দেন বাতি কম তাহে হালিকে কমাই থই, রাতের বেলা একটু বাড়া দিই। রাতের যখন বাড়াই দিই বেশি তাপ হয়েছে গা, তে আবার কমাই দিই। তখন দেখতেছে আমার এই বাচ্চা ফোটাইয়া খুব বাড়া লাভ হইতেছে, বালি হইতেছে না, সবই আয়া দেখতেছে। রাবেয়া মুরগি পালনের নানামুখী কার্যক্রম হাতে নিয়েছেন। তার বাড়ির সবখানেই মুরগি পালনের বিভিন্ন উপকরণ এবং কর্মযোগের নিদর্শন রয়েছে। ফলে একসময়ে চরম দারিদ্র্যের সাথে বসবাস করা রাবেয়া এখন অনেক সুখী। স্বামী সন্তান সবাইকে নিয়ে কোনোভাবেই সে আর অর্থনৈতিক সংকটের ভেতরে নেই। মুরগি আছে, বাচ্চা আছে, ডিম আছে, সবগুলো আছে। সবগুলো আছে পরে যে তো ধরেন উড়ানের পথেই আল্লাহ দিনে উঠে গেছি। আরও ইচ্ছা আছে উঠার লেগে, যদি না উঠতাম তো বাচ্চা এই মেয়েরারে এই ছেলেরে লেখাপড়া শিখাতে পারতাম না। খুব ইহরে লেখাপড়া শিখাইছি পরে ধর না এই যে মুরগি দেয়া আমার সব কিছু মুরগি দেয়া। এ তো মাসে ধরে না 30 থেকে 35,000 আমি আয় করতে পারি, আর কিছু না। শুরু থেকে তো মানুষ বড় হয়ে যায় না, শুরু থেকে তো মানুষ বড়। আমি আগে শুরু আসলাম একটু বাসে গেছি গা, এর থেকে একটু বাসা যাই আমি, এই চিন্তা। তো ধরেন না ঘর আগে তো সেলা ঘর আছে, নন হয়েছে দলান, এই অস্ত্রতে হাবা হরে দিছি, অস্ত্রতে কাজে ধরছি ঘরের। সব কিছু তো একেবারে ওই জায়গা না, সব কিছু আস্তে আস্তে এই ওই জায়গা, এই সবটাই ধীরে ধীরে আস্তে আস্তে হয়েছি। পরিশ্রম করলে না করলেও কমছে, সব পরিশ্রম লাগে করে। দলিল লেখক আবুল হাশেমও স্ত্রীর সঙ্গে লাভজনক এবং উৎপাদনমুখী এই কাজে যুক্ত হয়ে পাল্টে ফেলেছেন জীবনের হিসেব। প্রথম তুষ পদ্ধতিতে বাচ্চা উৎপাদন শুরু করছে আমার ওয়াইফ। তো তার এই কাজটা আমার কাছে ভালো লাগতো, এবং দেখা যেতেছে মোটামুটি এটা একটা লাভজনক কাজে, সে বিষয়ে আমি তাকে সহযোগিতা করতাম। পরবর্তীতে এই পপি সমিতির উদ্যোগে তারা ইয়াতে ওই সিলেট একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করলো, 1 মাসের ট্রেনিং। তো আমি তার সৌদ্যোগে বললাম ঠিক আছে ট্রেনিংয়ে যাও, ট্রেনিং করে আসো। তো ট্রেনিং করে আসলো, আইসা পরে বালু পদ্ধতিতে ওরা ট্রেনিং দিল তারে মুরগির বাচ্চা ডিমের থেকে বাচ্চা ফুটানোর জন্য। তো বালু পদ্ধতিতে আইসা বাড়িতে আইসা ইনকিউবেটর তৈরি করলো, করায় বালু পদ্ধতিতে শুরু করার পরে দেখলাম যে ওইটাও বেশ ভালো বাচ্চা ফুটতেছে, এবং বাচ্চা ফুটলে পরে কাস্টমারও যারা কিনে নেয় আর কি, এরাও আসা বাচ্চার জন্য প্রায় সময় সবসময় এসে করে বাচ্চা নিতে চায়। আর তারপরে যেগুলি অবিকৃত থাকে ছোটো বাচ্চা, ওইগুলি পাইলে বড় করলে এগুলিও বেচা যায়। এতে মোটামুটিভাবে আগে যে আমার দলিল লেখার পেশার থেকে যে আয় ইনকাম হইতো, এটাতে মোটামুটি সংসার চালাইতে আমার বেশ একটু কষ্ট হইতো, বাচ্চা কাচ্চার পড়ালেখার কোচিংয়ের বেতন টেতন এগুলি দিতে। এখন আমার আর সেই সমস্যা হয় না। আমার যে বাচ্চা কাচ্চার যে স্কুল কলেজের যে টাকা পয়সা, ওইটা আমার ওয়াইফের দিয়ে মাঝে মধ্যে তার কাছ থেকে আমি কিছু নিতেও পারি। মোটামুটিভাবে আপনাদের দোয়ায় ভালোই চলছে।
লতিফাবাদ শুধু নয়, আশেপাশের গ্রামগুলোর মধ্যে সফল একজন নারীর নাম রাবেয়া বেগম। মেয়ে ঝিনুক খুব কাছ থেকে মায়ের অতি কষ্টের দিনগুলো দেখেছেন মায়ের জীবন সংগ্রাম এবং সাফল্যে পৌঁছানোর চিত্র। খুব অবস্থা খারাপ ছিল আমাদের, কিন্তু আমার আম্মু মুরগির করার পর দেখে এখন আমাদের অবস্থা ভালো। আমার মাকে দেখে অনেকে ইন্সপায়ার হয়েছে এই ব্যবসায়। রাবেয়া বেগমের উদ্যোগকে ঘিরেই এখন হাঁস মুরগি পালনে এলাকার বহু মানুষ আগ্রহী হয়ে উঠেছেন দিনে দিনে। এলাকার বহু মানুষই গড়েছেন সাফল্যের নজির। নিজের প্রয়োজন মিটিয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ডিম মুরগি বাজারজাত করে থাকেন তারা। আগে যে দেশি মুরগিগুলো আমাদের আসেন, এইগুলা এখন বিলুপ্তের পথে। এই যে রাফিয়াবার কাছ থেকে আমরা যে মুরগিগুলা কালেক্ট করি, ওইটা আমরা করে এখন গ্রামের মানুষও উপকার হয় এবং শহরমুখী মানুষ যারা আছে ওরা এই মুরগিটা খাইতে ভালো পায় এবং এটার ব্যাপক একটা সারা। ঢাকা থেকে অনেক লোকজন আইসা আমাদের কাছ থেকে ওই মুরগিগুলা নিয়ে যায় ঢাকা। প্রতি 3 মাস অন্তর অন্তর আমরা বিক্রি করি, এসে আমরা ভালো লাভবান হই। ঢাকার সাথে যোগাযোগ অবস্থাও ভালো এবং ঢাকার চাহিদাও আমরা মিটাইতে পারি। এখন গোটা এলাকায় নিষ্ঠা আর সাফল্যের এক অনন্য উদাহরণ রাবেয়া বেগম। আগে অবস্থা তেমন একটা ভালো ছিল না, ফার্মটা দেওয়ার পর আস্তে আস্তে উন্নতি হয়েছে। এখন তো যথেষ্ট উন্নতি। ওনার উন্নতি দেখে এলাকায় আরও 5-6টা এই ধরনের খামার গড়ে উঠছে ছোটোখাটো। ওনার কাছ থেকে পরামর্শ নেয়, সব কিছু নেওয়া, ওরাও এখন ভালো অবস্থানে আছে মোটামুটি। রাবিয়াফার কাছ থেকে একদিনের বাচ্চা নিয়ে ওইটা আমরা 3 মাস পাইলে পরে ওইটা পাবলিকের কাছে বিক্রি করি। আমরা নিজেরাও এখন বেকার থেকে অনেক লাভ করছি। সে এই মুরগি কাপড় দিয়া আল্লাহর রহমত অনেক কিছু সুবিধা করছে এবং কি আমরাও চেষ্টা করতেছি তার কাছে শিক্ষা দিবার লাগে। এলাকার বেসরকারি সংগঠনগুলোর ক্ষুদ্র ক্ষুদ্র এমন ঘরোয়া উদ্যোগ শক্তি জুগিয়ে চলেছে। তারা দিচ্ছে ঋণসহ নানামুখী সহযোগিতা, যে সহযোগিতার কারণেই রাবেয়ার এ সাফল্য। কথা হলো বেসরকারি সংগঠন পপির স্থানীয় শাখা ব্যবস্থাপক আশরাফুল আলমের সঙ্গে। ওই সমিতি থেকে উনি প্রথমে 3000 টাকা ঋণ গ্রহণ করেন। ঋণ গ্রহণ করার পর আমরা ওই MFTS প্রজেক্টের মাধ্যমে প্রথম তাকে 20টা মুরগি আমরা দেই এবং ওই মুরগি পালন থেকে উনি উদ্বুদ্ধ হয়ে আজকে এত বড় খামারিতে উনি পরিণত হয়েছেন। উনি এই পর্যন্ত আমাদের কাছ থেকে 7 বার উনি ঋণ নিয়েছেন। প্রতিটা ঋণ সফলভাবে উনি ঋণ পরিশোধ করেছেন। এবং এমতো অবস্থায় ওনার যে খামার, ওই খামারে আমরা তাকে প্রথম ট্রেনিং করি। প্রথম আমাদের অফিসে ট্রেনিং করি এবং পরবর্তীতে আরও বড় ধরনের প্রশিক্ষণের জন্য তাকে আমরা আমাদের পপির মাধ্যমে সিলেট ATI আমরা ট্রেনিংয়ে পাঠাই। ওখান থেকে তিনি দীর্ঘ 1 মাস ট্রেনিং করেন। ট্রেনিং করার পর উনি এসে আগে প্রথম করতেন তুষ পদ্ধতির মাধ্যমে, পরবর্তীতে আমরা ওই বালু পদ্ধতির ট্রেনিং করার পরে উনি বালু পদ্ধতির মাধ্যমে ওনার এই মডেল বেটার চালু করেন এবং চালুর মাধ্যমে উনি সফলতায় আসছেন আজকে। আমাদের মূল উদ্দেশ্য হলো আমরা যে জিনিসটা আমাদের দেশের নারীরা অবহেলিত, তাদেরকে ওই আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং পরিবারে আর্থিক সহায়তার মাধ্যমে তাদের স্বাবলম্বী এবং আত্মনির্ভরশীল করাটাই আমাদের উদ্দেশ্য। রাবেয়া বেগমের এই সাফল্য আজ মূল্যায়িত হচ্ছে বিভিন্ন স্তরে। এবছর সিটি গ্রুপ ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কারে বছরের শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে পুরস্কৃত হয়েছেন রাবেয়া। প্রিয় দর্শক, সাফল্যের জন্য চাই ধৈর্য আর নিষ্ঠা। আজ সারা দেশেই গ্রামীণ নারীরা কৃষি সহ নানান উৎপাদনমুখী খাতে রেখেছেন তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা। পুরুষের পাশাপাশি নিজেরাই গ্রহণ করছেন বাণিজ্যিক উদ্যোগ। দিনে দিনে গড়ে তুলেছেন প্রান্তিক বহু মানুষের কর্মের সংস্থান। আর একজন নারীর এমন সাফল্য দেখে দ্রুত স্বাবলম্বী হয়ে উঠছেন অনেকেই। রাবেয়া বেগমের মতো উদ্যোক্তা নারীরা সারা দেশের দরিদ্র এবং প্রান্তিক নারীর জন্য হতে পারেন অনুপ্রেরণা। কৃষি নিয়ে কোনো সমস্যা থাকলে বা কোনো সফলতার গল্প আমাদেরকে শোনাতে চাইলে লিখতে পারেন আমাদের ঠিকানায়, পরিচালক কৃষি দিবানিশি, GP বক্স নাম্বার 2433, ঢাকা 1000, বাংলাদেশ। এই ঠিকানায় কথা হবে আগামী সোমবার বাংলাদেশ টেলিভিশন এই সময় আপনাদের এই অনুষ্ঠান কৃষি দিবানিশিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভকামনা।